গুড ইভিনিং এভরিওয়ান, ওয়ার্ম ওয়েলকাম টু ইজি ট্র্যাক। আমি তোমাদের হিস্ট্রি টিচার শরতভিষা মজুমদার। তাহলে আজকে আমাদের মডার্ন পড়ার কথা। শ্যামল, ভালো আছি, ভালো আছি শ্যামল। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আর হাতে গুনে 3 দিন, সৌমিকও এসে গেছে, শায়েরি এসে গেছে, নবনীতা, গুড ইভিনিং। আর কি 1 মিনিট আমরা অপেক্ষা করব, আরও কেউ যদি জয়েন করে প্রথম থেকেই। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। কৌশিক এমপি, গুড ইভিনিং। শায়েরি সবসময় ফার্স্ট থাকিস নাকি? গুড ইভিনিং ম্যাম, আপনার ক্লাসগুলো অফলাইনে দেখছি। ওকে তমাল, গুড ইভিনিং, গুড ইভিনিং। চন্দ্রিমা, চন্দ্রিমা আজকে একটু লেট নাকি? শ্রমনা, গুড ইভিনিং। চন্দন ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ, সব ক্লাস ইজি ক্র্যাকেই হবে আর ডিটেলে হবে, কারণ আমরা কি করব, আমরা 2022-এর প্রিপারেশন নেব, তাই তো? সব সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার আমরা পড়বো, থরলি পড়বো। মক টেস্ট কি আর দেওয়া যাবে? হ্যাঁ, মক টেস্ট আবার হবে, কালকেই মক টেস্ট হবে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ম্যাম। 4th মান্থ পড়া কি প্রিলিমস ক্লিয়ার করতে পারবো? হ্যাঁ অরিন্দম, 4 মাস যদি একটু টেকনিক্যালি পড়ে থাকো, না করার মতন কিছু নেই। চন্দ্রিমা আমি ছিলাম, আচ্ছা কমেন্ট লেটে করেছো, আচ্ছা। সব্যসাচী দাস, গুড ইভিনিং। সব্যসাচী, আচ্ছা বসে আছি, 6:42 থেকে বসে আছি, আচ্ছা। সব্যসাচী, থ্যাংক ইউ সব্যসাচী। হ্যাঁ আমি ভালো আছি, তুমি বলো। শুভদীপ দালাল, হাই ম্যাম, হ্যালো 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 সবাইকে। চলো তাহলে ক্লাস শুরু করি। আর আর আমাদের হাতে কদিন? আর 3 দিন, তাই তো? আজকের দিন তো শেষ, আর 3 দিন। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা যেটা আমি বলেছিলাম আগের দিন, সুদীপ এখনো আসেনি না, সুদীপই বেশি বলছিল মডার্নের জন্য। যাই হোক, তো দেবকুসুম বলে যে ছেলেটি সব থেকে বেশি নাম্বার পেয়েছে, ওকেও আমি কোনোদিনও ক্লাসে দেখিনি। আবার ভয় লাগছে চন্দ্রিমা। কেন চন্দ্রিমা, ভালোই তো আনসার করো তুমি, আবার তারপরেও ভয় লাগছে কেন? চলো তাহলে আজকে আমরা মডার্ন পড়ি। হ্যাঁ, মডার্নে আজকে মোটামুটি অ্যারাউন্ড 80টা কোশ্চেন আমি রেখেছি, সবকটাই মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। একটু চোখ বুলিয়ে যেও, আমি বলছি না এটাকেই শুধু কোলে করে নিয়ে বসে থাকতে হবে, বাট একটু চোখ বুলিয়ে যেও, কেমন? আচ্ছা, when Vasco da Gama reached in a port of Kerala in 1498, কোশ্চেনের মধ্যে কতগুলো ইনফরমেশন দিয়েছে দেখো। কি বলছে? কেরালা কত সালে? 1498। His party was given friendly treatment by the king of, কোথাকার? কালিকাট। এই পারপাসে কি কোশ্চেন আসে? কোন বন্দরে এসে ভিড়েছিল ভাস্কো ডা গামা, তাই তো? 1498-তে ভাস্কো ডা গামা কোন বন্দরে এসে জাহাজ ভিড়িয়েছিল? তাহলে আনসার, কোথাকার রাজা? কালিকাটের রাজা। কালিকাটের রাজা ওকে খুব, মানে কি বলবো, ফ্রেন্ডলি ট্রিটমেন্ট, মানে খুব সাদর অভিবাদন জানিয়েছিল, তাই এখানে এই টার্মটা ইউজ করা হয়েছে, ফ্রেন্ডলি ট্রিটমেন্ট। As the chief of the Portuguese administration, Alfonso de Albuquerque gave military support to the king. কোচিন বলছে আলফানসো দি আলবুকার্ক কাকে, মানে কোথাকার রাজাকে বেসিক্যালি সাপোর্ট দিয়েছিল, সেটা হচ্ছে কোচিন। আচ্ছা, এই যে আলফানসো দি আলবুকার্ক, এর নামেই কিন্তু যে আমটা ভারতের সব থেকে বেশি বাইরে যায়, যেটা থেকে ভারত সরকারের যথেষ্ট আয় হয়, যে আমটার নাম কি? আলফানসো। আমটা আছে না, আলফানসো আম,
আমরা যেটাকে বলি বড় লোকদের আম, ঠিক আছে। সব থেকে বেশি ভারতের বাইরে রপ্তানি হয় যে আম সেটা হচ্ছে আলফানজো আম, খুব উন্নত মানের আম। এই আমের চাষ করানো শুরু করিয়েছিল আলফানজো ডি আলবুকার্ক, ঠিক আছে, তাই জন্য ওনার নাম অনুযায়ী হচ্ছে নাম আলফানজো, ঠিক আছে। এই পর্তুগিজরাই কিন্তু আমাদের দেশে আলু এনেছিল, ঠিক আছে, ঢ্যাঁড়স যেটা লেডিস ফিঙ্গার সেটা এনেছিল। তার আগে কিন্তু আমরা ভারতবাসীরা আলু খেতাম না, ঢ্যাঁড়স খেতাম না, ইভেন কমলা লেবুর চাষও আলফানজো ডি আলবুকার্ক করেছিল। ওই আমটা এত ফেমাস এবং এখনো দেশের বাইরে বিক্রি হয়, ভারত সরকার যথেষ্ট টাকা রোজগার করে, তাই জন্য ওই আমটার নাম আলফানজো আম, আলফানজো ম্যাঙ্গো। ইন 1510 পর্তুগিজ পাওয়ার ক্যাপচার্ড গোয়া, কার থেকে? 1510-এ গোয়া যে ক্যাপচার করলো, আচ্ছা এই পারপাস একটা কোশ্চেন জেনে রাখো, ক্যাপচার যে গোয়া করলো কোথা থেকে করলো? আনসার হবে বিজাপুর। কে করলো কোশ্চেন আসে, সেটারও কিন্তু উত্তর হবে আলফানজো ডি আলবুকার্ক, ঠিক আছে। কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে গোয়া নিল, কাদের থেকে নিল? 1510-এ বিজাপুরের থেকে নিল। কে নিল, কে নেতৃত্ব দিল? আলফানজো ডে আলবুকার্ক, ঠিক আছে। ট্রেডিং অ্যাক্টিভিটিস অফ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া স্টার্টেড অ্যাট, প্রথম কোথায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ট্রেড, মানে প্রথমে আমরা কি জানি পরে ওরা দেশ শাসন করতে এসছে, কিন্তু প্রথমে ওরা কি পারপাস আমাদের দেশে এসেছিল? ব্যবসা করতে। শুধু এবং শুধু যে কজন ইউরোপিয়ান, যে 5টা ইউরোপিয়ানস আমাদের দেশে এসেছিল, তাদের মেইন উদ্দেশ্য কি ছিল? অনলি অ্যান্ড অনলি ট্রেডিং। তো প্রথম ব্রিটিশরা এসে কোথায় করলো? সুরাটে। এই কোশ্চেনটা কিন্তু আসে, প্রচন্ড পরিমাণেই আসে। আচ্ছা, ইংলিশ এনভয় মিস্টার উইলিয়াম হকিংস ব্রট আ লেটার ফর এম্পারার জাহাঙ্গীর ইন 1609 ফ্রম দ্য ব্রিটিশ মোনার্ক, কার থেকে? এই ব্যাপারটার মানে হচ্ছে ব্রিটিশ মোনার্ক মানে ব্রিটিশে তখন, ব্রিটেনে তখন কে রাজা ছিল, ঠিক আছে, ব্রিটেনের রাজা ছিল তখন কিং জেমস ওয়ান, প্রথম জেমস তখন রাজা ছিল। এই পারপাস আর একটা জিনিস জেনে রাখো, এই যে এই কোশ্চেনটা আসে মিস্টার উইলিয়াম হকিন্স, মেন্সের কোশ্চেন যদিও, যা তবুও তোমাদের নলেজের জন্য বলে রাখছি, মিস্টার উইলিয়াম হকিন্স কার প্রতিনিধি ছিল, কোন রাজা পাঠিয়েছিল? তাহলেও আনসার হবে কিং জেমস ওয়ান। এসএসসি সিজিএস সিএইচএসএল সিজিএল এ কিন্তু এইরকম কোশ্চেন আসে, এইরকম সেম কোশ্চেন আমি দেখেছি কিন্তু এসএসসি তে আসতে। এই পারপাস এই একটা কোশ্চেন তোমরা চাইলে খাতার পাশে নোট ডাউন করে রাখতে পারো যে কোন রাজার প্রতিনিধি হয়ে এসেছিল? জেমস ওয়ানের, ঠিক আছে। তো যাই হোক, জাহাঙ্গীরের কাছে যে লেটারটা নিয়ে এলো এখানে এসে ট্রেড করা পারপাস, সে কে পাঠিয়েছিল, কার দূত হয়ে এসেছিল মিস্টার উইলিয়াম হকিন্স? জেমস ওয়ানের। আচ্ছা, স্যার টমাস রো বা থমাস রো হু কেম টু দ্য কোর্ট অফ জাহাঙ্গীর অ্যাজ অ্যান এনভয় অফ ব্রিটিশ কিং, দেখো থমাস রো কেও কে পাঠিয়েছিল? জেমস ওয়ান, ঠিক আছে। স্যার থমাস রো হু কেম টু দ্য কোর্ট অফ জাহাঙ্গীর অ্যাজ অ্যান এনভয় অফ দ্য ব্রিটিশ কিং, ও জেমস কিং মানে জেমস যে রাজা ছিল ওয়ান, প্রথম জেমস, ও আবার থমাস রোকে পাঠিয়েছিল জাহাঙ্গীরের কাছে, ঠিক আছে। 1615-তে প্রথমে এসেছিল, 1609-তে মিস্টার উইলিয়াম হকিন্সকে পাঠিয়েছিল। মিস্টার উইলিয়াম হকিন্স অনেকদিন ছিলেন এবং জাহাঙ্গীরের সভাতেই থাকতেন। যাই হোক, তারপরে আবার জেমস ওয়ান কাকে পাঠালো? 1615-তে পাঠালো জাহাঙ্গীরের কাছে। এ কতদিন ছিল টমাস রো? 3 বছর, 3 ইয়ার্স ছিল। তমাল ঘোষ বলছো সুরাট 1608 মনে হয়, হ্যাঁ তমাল ঘোষ। জামিউরিন ওয়ার মোলকাম জানিয়েছিল, ইয়েস, কোচিনের রাজা মানে কালিকাট বন্দরের জামিউরিন। বাই হুইচ পাওয়ার বম্বে, যেটা এখন মুম্বাই, ওয়াজ মেড আ কলোনি অ্যাট দ্য আর্লিয়েস্ট, সবার আগে কারা করেছিল কলোনি বম্বেকে? পর্তুগিজরা, ঠিক আছে, পর্তুগিজরা করেছিল। The British power got possession of Bombay through কার থেকে? এই পারপাস একটা স্টোরি আছে, বেসিক্যালি ম্যারেজ ডাউরি, ঠিক আছে। বম্বে পেয়েছিল কাদের থেকে? এখানে যা কোশ্চেনটা আছে, ব্রিটিশরা পেলো বম্বে, তাই তো, ব্রিটিশ গট পজেশন অফ বম্বে। এই পারপাসে যে গল্পটা সেটা হচ্ছে পর্তুগিজদের যে রাজা ছিল তাদের সঙ্গে এদের মেয়ের বিয়ে হয়েছিল ব্রিটিশদের। এই পারপাস ওরা পর্তুগিজের রাজকুমারীর কাছ থেকে বম্বেটাকে ম্যারেজ মানে বিয়ের যে ডাউরি হয় না, কি যেটাকে কি বলা হয়, ডাউরির বাংলাটা কি? কোনো ব্যাপার না সায়ন, কোনো ব্যাপার না, ডাউরির বাংলা কি? পণ, পণ,
পণ, পণ হিসেবে মানে উপহার, উপঢৌকন হিসেবে দিয়েছিল। ঠিক আছে, তো এই যে বলছে না গট পজিশন অফ বম্বে থ্রু ম্যারেজ, শুধু বলছো এখানে জানতে পারছো তোমরা ম্যারেজ ডাউরি, আমি এটা পড়াবো যখন পর্তুগিজ, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা জানো আমি গল্পটা বলেছি। অ্যাকচুয়ালি পর্তুগিজের রাজকুমারীর সঙ্গে ব্রিটিশের রাজার বিয়ে হয়েছিল, সেই পারপাস ডাউরিটা দেওয়া হয়েছিল বম্বে, ওই পারপাস ব্রিটিশদের কাছে গেছিল। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট দ্য রাইট টু ট্রেড ইন বেঙ্গল ইন পেমেন্ট অফ মাত্র 3000 পার ইয়ার। কার থেকে? বেঙ্গলের সুবেদার সুজা, যাকে ডাকনামে ডাকা হতো শাহ সুজা। সুজা আবার কৃষ্ণচন্দ্রের খুব ভালো বন্ধু ছিল। সুজার মৃত্যুটাও খুব প্যাথেটিক, যাই হোক গল্পটাও বলবো একদিন। তো এই যে ট্রেডের জন্য পারমিশন দিল, তখন বেঙ্গলের সুবেদার কে? শাহ সুজা। ঠিক আছে, মেজো ছেলে ছিল কার? বলতে পারবে কার ছেলে ছিল শাহ সুজা? হ্যাঁ এই তো সায়নী বলেছে, ক্যাথরিন অ্যান্ড চার্লস টু। কারেক্ট কারেক্ট। হ্যাঁ হাবিবুর যৌতুক, যৌতুক, হ্যাঁ যৌতুকও বলতে পারো। শাহ সুজার গুপ্তধন, গুপ্তধন কতটা ছিল ঠিক জানা যায় না, কিন্তু এতটুকু জানা যায় যে কৃষ্ণচন্দ্রের সঙ্গে কানেক্টেড ছিল। আচ্ছা হ্যাঁ পণ। শুভেন্দু মাঝি, অরঙ্গজেব। রঞ্জিতা মজুমদার, আপনি সত্যি হিস্ট্রিকে ভালোবাসতে বাধ্য। থ্যাংক ইউ রঞ্জিতা, থ্যাংক ইউ। চলো, ব্রিটিশ envoy জন সুরমান secured various trading facilities for East India Company in India from Mughal Empire named, মানে একদম মানে আমাদের দেশকে একদম মাটিতে বসিয়ে দিয়েছে কে? ফারুকশিয়ার। Which European power sold their colonies of India to the English power? কে? কোন পর্তুগিজ, মানে কোন পর্তুগিজ না, কোন ইউরোপিয়ান? 5টা ইউরোপিয়ান আমি জানি, আমরা জানি সবাই তো, 5টা ইউরোপিয়ান ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল। কে? কোন ইউরোপিয়ানসরা বুঝে গেছিল ভারতবর্ষে এসে যে ব্রিটিশদের সঙ্গে ঝামেলা করে পারবে না, সম্রাটদের সঙ্গে ঝামেলা করে পারবে না, নবাবদের সঙ্গেও কিছু করতে পারবে না, তাই নিজেদের জমি জামা কারখানা যা যা বানিয়েছিল কাদেরকে বিক্রি করে দিয়ে চলে গেছিল? ব্রিটিশদেরকে। তারা কারা? ড্যানিশ। আর আমি কি বলেছি? ড্যানিশ মানে কোথাকার লোক? ডেন্সের লোক। ঠিক আছে, ড্যানিশ কাদেরকে বলি? যারা ডেন্সে থাকে। ঠিক আছে, ইংলিশ পাওয়ার English power had high commission হবে বেসিক্যালি এটা, হাই কমিশন। ব্রিটিশ envoy জন সুরমান secured various trading facilities for the East India Company in India from Mughal Emperor। আবার কে? সব থেকে বেশি ফায়দা কে দিয়েছে? একজনই, চোখ বন্ধ করে আনসার করে আসবে, ফারুকশিয়ার। চোখ বন্ধ করে, যত বরবাদি দেখছো ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম দিকে শুরুর দিকে, কারা কে কার হাতে তুলে দিয়েছে? আনসার একটাই, ফারুকশিয়ার। ঠিক আছে, কি এক ফোড়া যে ওর সারিয়েছিল, তার জন্য যে ও মানে কত কিছু, পুরো দেশটাই বেঁচে দিয়েছে বলতে গেলে। আচ্ছা, Labordinus was the governor of French colony of Mauritius. French power of India led by whom agreed to maintain peace and not to interfere in activities of English power in India? Kara? Godehu ba Godehu. In the battle of Vandivash ba Bondivash, বাংলায় অনেকে লেখা থাকে বন্দিবাসের যুদ্ধ, বন্দিবাস, in 1760, এই জায়গাটা কেউ যেন না ভোলে আমার স্টুডেন্টরা। বন্দিবাস থেকে একটা না একটা কোশ্চেন থাকে, হয় প্রিলিতে থাকে না হলে মেন্সে থাকে। বন্দিবাস বললেই যেন মাথার মধ্যে ছবি চেপে ওঠে এইটার, 1760। ঘুমের মধ্যেও যদি কেউ নাড়িয়ে জিজ্ঞেস করে আরে বন্দিবাস বন্দিবাস, তাহলেও যেন সে ঘুম থেকে উঠে প্রথমে বলে 1760। ঠিক আছে, the French power of India faced completed defeat under the English general কার জন্য? এই ভদ্রলোকের জন্য, আইয়ার কুটে, আইয়ার কুটে। ঠিক আছে, আচ্ছা, ডাচ পাওয়ার ইন বেঙ্গল হ্যাড দেয়ার প্রিন্সিপাল ট্রেডিং সেন্টার অ্যাট, মেন ডাচদের মেন প্রিন্সিপাল ট্রেডিং সেন্টার কি? প্রিন্সিপাল মানে মুখ্য, মেন ট্রেডিং সেন্টার কোনটা ছিল? ব্যবসা করার সেন্টার কোনটা ছিল? চিনচুড়া, যেটাকে বাংলায় কি বলে? চুচুড়া, তাই তো, চিনচুড়া বা চুচুড়া।
ইন হুইচ রিলেশন সিরাজ উদ্দৌলা ওয়াজ রিলেটেড টু নবাব আলীবর্দী খান? কি হবে? আমি করিয়েছিলাম নাতি, নাতি, মেয়ের ঘরের ছেলে, ঠিক আছে। ওনার মানে সিরাজের যে দাদু নবাব আলীবর্দীর কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল, তো সেই মেয়ের ঘরের ছেলে হচ্ছে কে? সিরাজউদ্দৌলা, ডটার সন। When Sirajuddaulah emerged as Nawab of Bengal, then his rival cousin Shaukat Jung was serving as governor of an era of, কোথায়? শওকত জং ছিল তখন সুবেদার বলতে পারো, ঠিক সুবেদারও নয়, হ্যাঁ একটা গভর্নর ছিল। আমি বারবার বলেছি বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3টে জায়গা নিয়ে বেসিক্যালি মেন সুবেদার হতো। আচ্ছা, এবারে একজন তো সুবেদার, সে পুরো জায়গাটা দেখছে, বাংলা, বিহার, উড়িষ্যা হলো। আচ্ছা, বাংলা দেখার জন্য একজন গভর্নর মানে ডেপুটি সুবা, উড়িষ্যা দেখার জন্য একজন ডেপুটি সুবা, বিহার দেখার জন্য ছিল ডেপুটি সুবা। তো এই সিরাজউদ্দৌলা যখন নবাব হলো, ঠিক আছে, যখন নবাব হলো, বেসিক্যালি বলতে গেলে ডেপুটি সুবা মানে শুধু এবং শুধু বিহারটুকু বোঝার জন্য, বিহারের কাজকর্ম বোঝার জন্য মাথার উপরে বসিয়ে দেওয়া হলো কাকে? শওকত জংকে, ঠিক আছে। In which year black hole tragedy happened? কত? 1756। কে করেছিল? সিরাজউদ্দৌলা। কোথায় করেছিল? আমাদের কলকাতার ফোর্ট উইলিয়ামে। তখন কলকাতার নাম কি ছিল? আলীনগর। আলীনগর কার নামে নাম? সিরাজের দাদুর নাম কি? আলীবর্দী। সিরাজ ভালোবেসে নাম দিয়েছিল আলীনগর, ঠিক আছে। তাই জন্য কোশ্চেন আসে না আলীনগরের সন্ধি, সেটাও কত? 1756, ঠিক আছে। আলীনগরের সন্ধি কিন্তু আসে, সেটারও আনসার কি হবে? তাই জন্য 1756। আলীনগর তাহলে কি? কলকাতা। কার নামে? সিরাজ ওর দাদুকে ভালোবেসে, ওর দাদুর নাম ছিল আলীবর্দী, ওর দাদুকে ভালোবেসে নাম দেওয়া হয়েছিল, তাই জন্য নাম আলীনগর। কতগুলো একটা কোশ্চেনের থেকে জানা গেল। Around how many army men of European origin were associated with Battle of Plassey held on 23rd June 1757? কজন ছিল? 8000। আচ্ছা, পলাশীর যুদ্ধ বললে শুধু এই সালটুকু মাথায় রাখবে না তোমরা, সঙ্গে সঙ্গে মাথায় আর কি রাখবে? 23শে জুন, ঠিক আছে। 23শে জুন। কত সৈন্য ছিল? 8। এই পারপাস বলে রাখি, কোন কোন ইউপিএসসির বইতে, ইভেন কোন কোন কি বলবো সোর্সে, হিস্টোরিয়ান সোর্স, এটাকে কিন্তু 10,000 বলে, আবার কেউ কেউ 12,000ও বলে, কিন্তু পিএসসি 8,000ই বলছে। যাই হোক, মুঘল এম্পায়ার শাহ আলম টু who gave দিওয়ানি রাইট টু দ্য ইংলিশ পাওয়ার ইন 1765? তাহলে দিওয়ানি কততে দেওয়া হলো? দিওয়ানি রাইট 1765-তে। অ্যাকচুয়ালি কি নাম ছিল শাহ আলম টু এর? যারা আমার ক্লাস দেখেছো তাদেরকে আমি তখনও বলেছি যে এই কোশ্চেনটা কিন্তু আসে। শাহ আলম টু এর আরেকটা নাম কি, আসল নাম কি ছিল? আলী গওহর। আলী গওহর নাম ছিল। দেওয়ানি রাইট দিয়েছিল কাদেরকে? ব্রিটিশকে। কত সালে? 1765-তে। কি পারপাস দিওয়ানি রাইট? শুধু এবং শুধু বেঙ্গলে, শুধু এবং শুধু বেঙ্গলে। Who was the general of the English army to cause the defeat of the anti-English forces? চন্দ্রিমা মজুমদার। আলীনগরের সন্ধি 1757 পড়েছিলাম ম্যাম, 1757ই হবে, 1757ই হবে। 23rd 1757 and Treaty of আলীনগর 1757। আমি কি বলেছি? ও, আমি ব্ল্যাক হোল পারপাস বলেছি না? না, এটা আলীনগর সন্ধি 1757ই হবে। হয়তো আমি ওটা ফ্লোতে বলেছি, আমি প্রচন্ড পরিমাণে মার্জনা চাইছি। 1757ই হবে, 1757ই হবে আলীনগরের ট্রিটি। Who was the general of the English army to cause defeat? এটা কি তার পরের কোশ্চেনটাই তো? Who was the general of the English army to cause defeat of anti-English forces in the Battle of Buxar? কে? হেক্টর মনরো। হেক্টর মনরো ছিল ব্যাটল অফ বাক্সার। ব্যাটল অফ বাক্সার কোথায় হয়েছিল? বিহারে। কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম ছিল। আর দুটো নাম তোমরা বলো, বলো তো আর দুটো নাম। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, একজন মুঘল এম্পায়ার, এবারে দেখো তো পারো কিনা। আর মীর কাসিম কেন করেছিল ব্যাটল অফ বাক্সার, কারো জানা আছে?
ও বেসিক্যালি স্বাধীনতা পেতে চেয়েছিল, ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট নবাব হয়ে বাঁচতে চেয়েছিল। এই পারপাস যে কোশ্চেনটা অনেকে করো না, যে মীর কাসিম কি তাহলে লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব ছিল, কেন এই জিনিসটাকে পিএসসি বলছে হ্যাঁ মীর কাসিম ছিল, ও নিজেকে ঘোষণা করেছিল ইন্ডিপেন্ডেন্ট বলে। ঠিক আছে, এই পারপাস একটু তোমাদেরকে একটু আইডিয়াটা ক্লিয়ার করে দিই। মীর কাসিম, এই যে ব্যাটল অফ বক্সারের যে গল্পটা, ও বক্সারে গেছিল, পালিয়ে গেছিল বেসিক্যালি, মুর্শিদাবাদ থেকেও পালিয়ে গেছিল। কেন মীর কাসিমকে পিএসসি বলছে লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব? টেকনিক্যালি ঠিক নয়, আমি বারবার বলছি, আজও বলছি, টেকনিক্যালি ঠিক নয়। লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কে? সিরাজ। কিন্তু একে কেন পিএসসি বলছে সেটারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে মীর কাসিম যখন বিহারে গিয়ে লুকিয়েছিল মুঙ্গেরের কাছে, ও নিজেকে বলেছিল আমি ইন্ডিপেন্ডেন্ট নবাব, নিজেকে বলেছিল, মানে ওটা ওর সেলফ ডিক্লারেশন ছিল যে আমি স্বাধীন নবাব। বাট অ্যাকচুয়ালি ও স্বাধীন নবাব ছিল না, কারণ সেই ও যে নিজেকে ডিক্লেয়ার করছে, এইটা পারপাসই ছিল যুদ্ধটা। ঠিক আছে, এইটাই ছিল পারপাস যুদ্ধের, বক্সারের যুদ্ধ হওয়ার। বাহ শাইনি, ভেরি গুড। মীর কাসিম, সুজাউদ্দৌলা, শাহ আলম টু, ভেরি গুড, ভেরি গুড শাইনি। হ্যাঁ রঞ্জিতা, মীর জাফর থেকে সবই ইংলিশদের পকেট, একদমই তাই। ও অঙ্কিতাও বলেছে আগে মীর কাসিম, শাহ আলম টু, সুজাউদ্দিন। কারেক্ট কারেক্ট, চন্দনও ঠিক বলেছে, কারেক্ট কারেক্ট কারেক্ট। তো এই ব্যাটল অফ বক্সারের কারণটা জানলে এটাই হচ্ছে কারণ, তাই জন্য ও নিজেকে সেলফ ডিক্লেয়ার। আজকে যদি আমি ডিক্লেয়ার করি আমি এই বাংলার নবাব, তাদেরকে আমি হয়ে যাবো? টেকনিক্যালি সরকার কে চালাচ্ছে? গণতন্ত্র দেশ, সেই রকম গল্প আর কি। Who was the head of the English administration of Bengal when the Supreme Court of Kolkata was set up? কে ছিল? ওয়ারেন হেস্টিংস ছিল। যখন প্রথম ভারতের মাটিতে হাইকোর্ট হলো, কোথায় হলো? কলকাতায় হলো। কলকাতার মানে গুরুত্বটা বোঝো তোমরা, মানে বেঙ্গলের গুরুত্বটা বোঝো, নট কলকাতা, বেঙ্গলের গুরুত্বটা বোঝো। হাইকোর্ট প্রথম দেশে হচ্ছে কোথায়? কলকাতায়। কে ছিল তখন অ্যাডমিনিস্ট্রেটর? Warren Hastings. In which year Warren Hastings appointed Amini Commission to collect useful information regarding revenue matters? কততে? আমিনি কততে? 1776। আমিনি কমিশন 1776, তাই তো? নবনীতা চ্যাটার্জি, দুটো অপশন দিলে মীর কাসিম দিয়ে দুটো দেবেই না, দুটো অপশন দেবেই না। আগে এই জিনিসগুলো বোঝ, এগুলো হচ্ছে এক একটা কোশ্চেনের প্যাটার্ন। ঠিক আছে, পিএসসি নিজে মানে তোদেরকে তাহলে আরো অনেক জিনিস জানতে হবে। দেখ, জিনিসগুলো বোঝার চেষ্টা কর। পিএসসি নিজে কোশ্চেন বানায় না, পিএসসি কোশ্চেন তোলে কোনো না কোনো সোর্সের থেকে, সেটা কোনো বই হোক, সেটা কোনো ওয়েবসাইট হোক, সেটা যাই হোক। তাই জন্য আমি এতবার বলি কেন তোরা এমসিকিউ কর, এমসিকিউ কর। ওরা এমন অপশন দেবেই না যেখানে মীর কাসিম আছে বা সিরাজউদ্দৌলা আছে। মীর কাসিম আর সিরাজউদ্দৌলা আমি অন্তত কোথাও দেখিনি যে মীর কাসিম বা সিরাজউদ্দৌলা দুটো অপশনই দেবে। কিন্তু যদিও সিরাজ দিচ্ছে, সেক্ষেত্রে ভাই পিএসসির মন রাখাই ভালো, কারণ পিএসসি কে আনসার দিয়েই ডাব্লিউবিসিএস হবি তুই, তাই জন্য মীর কাসিমই দিস। বাট মেইনসে মাথায় রাখিস, এই পিএসসি কেই মেইনসে যদি কোশ্চেন আসে তখন আবার মীর কাসিম দিস না, তখন সিরাজ দিস। কারণ আমি দেখেছি প্রিলির সঙ্গে পিএসসির একটা অন্যরকম সম্পর্ক, মেইনসের সঙ্গে দেখছি একটা অন্যরকম সম্পর্ক। মেইনসে ভুলই নেই, পিএসসির একটা কোশ্চেনে মেইনসে ভুল নেই। তাই জন্য যদি মেইনসে পাচ্ছিস এই কোশ্চেনটা তাহলে সিরাজ করিস, আর যদি দেখছিস যে প্রিলিতে এসছে তাহলে মীর কাসিমই করিস। সায়ন, না আমি নবনীতাকে চিনি না, নবনীতাকে আমি চিনি না। বাট আমার মনে হয় নবনীতা অনেকটাই ছোট, এবং নবনীতা প্রথম দিন থেকে আমি দেখেছি ইজি ক্র্যাকের সঙ্গে জড়িয়ে ছিল এবং আমাদের সবার সঙ্গে কথাবার্তা বলতো, তাই আমি বলি নবনীতাকে আমি চিনি না। শ্রেয়সী নন্দী, হ্যাঁ ম্যাম ঠিক। চলো, মহারাজা নন্দ কুমার ওয়াজ গিভেন ডেথ সেন্টেন্স কি চার্জে? কি চার্জে ওকে ডেথ সেন্টেন্স দিয়েছিল? এক্সিকিউটেড মানে কি? মাথা, ধড়ের থেকে মাথা আলাদা করে দেওয়া। ডেথ সেন্টেন্স মানে ফাঁসি নয়, আবার অনেক জায়গায় বলা হয় যে হ্যাঁ ফাঁসি, বাট অ্যাকচুয়ালি এক্সিকিউটেড মানে হচ্ছে ধড়ের থেকে মাথা আলাদা করে দেওয়া। ঠিক আছে, কি জন্য নন্দকুমারকে?
ফরজারি, বাট পরবর্তীকালে জানা গেছে নন্দকুমার নির্দোষ ছিল। ইচ্ছা করে, যেহেতু বাংলার রাজা, ওকে ফাঁসিয়ে ওই দোষটা চাপিয়ে নন্দকুমারকে ওটা করা হয়েছিল। অনেকেই কিন্তু বলে নন্দকুমার নির্দোষ ছিল। যাই হোক, ব্রিটিশরা তখন দেশ চালাচ্ছে, ওরা ফরজারির দোষ চাপিয়ে নন্দকুমারকে মেরে দেয়। এগেনস্ট হোম মহারাজা নন্দকুমার ব্রট অ্যালিগেশন অফ ব্রাইব টেকিং? ওয়ারেন হেস্টিংস। এবারে দেখো তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। ওয়ারেন হেস্টিংস ওই সময় অ্যাডমিনিস্ট্রেটর, বেঙ্গল সাম্রাজ্যে, ঠিক আছে। এবার মানে যে নন্দকুমার, মহারাজা নন্দকুমার, ও অ্যালিগেশনস লাগাচ্ছেই কার এগেনস্টে? যে মেন মাথা হয়ে বসে আছে বেঙ্গলের, ওয়ারেন হেস্টিংসকে। তো ওর নামেই তো ফরজারির কেসটা দিয়ে ওকে মেরে ফেলবে না, এটাই খুব স্বাভাবিক। ও বেসিক্যালি নন্দকুমারই ওর নামে অ্যালিগেশন এনেছিল যে ও অনেক 2 নম্বরই করছে, আমাদের দেশের লোকজনকে ঠকাচ্ছে, ঠিকঠাক আমাদেরকে কর দিচ্ছে না। এই পারপাস ওকে উল্টে ফরজারির কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। Which one of the following institution was established at the earliest by the East India Company? কোনটা? ক্যালকাটা মাদ্রাসা। ক্যালকাটা মাদ্রাসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকার সময়ই তৈরি হয়েছিল। Who established district court for judicial reforms? কে? লর্ড কর্নওয়ালিস ডিস্ট্রিক্ট কোর্ট শুরু করেছিল। Which religion was brought under the subsidiary alliance system? Subsidiary alliance system মানে কি? মানে ধরো দুটো রাজ্য, হ্যাঁ, এ যদি কোনো অসুবিধায় পড়ে এ সাহায্য করবে, আর একজন যদি কোনো অসুবিধায় পড়ে এ সাহায্য করবে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে। এছাড়াও সাবসিডিয়ারির অনেক অনেক ক্ষেত্রে আলাদা আলাদা প্রযোজ্য হয়। হ্যাঁ, তো অধ হচ্ছে মানে অধ রিজিয়নটাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে আনা হয়েছিল। হুইচ এরিয়া ওয়াজ ব্রট আন্ডার ডক্ট্রিন অফ ল্যাপস? কোনটা? সাতারা। সাতারা মানে কোন দিকটা? নর্থ ইন্ডিয়ার দিক। ডক্ট্রিন অফ ল্যাপস। আচ্ছা, টেলিগ্রাফ অ্যান্ড মডার্ন পোস্টাল সিস্টেম কে করেছিল? এটা সবাই পারবে, লর্ড ডালহৌজি। হু ওয়াজ মার্ডার্ড? হু ওয়াজ মার্ডার্ড while serving as গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? কে? লর্ড মায়ো, তাই তো? যখন ও গভর্নর জেনারেল ছিল তখনই মারা গেছিল, মানে খুন করা হয়েছিল বেসিক্যালি। কে? লর্ড মায়ো। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া when ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? আচ্ছা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে? 1878। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি? এই ব্রিটিশরা এমন ছিল, এই লর্ড লিটন করেছিল, এমন ছিল যে ওদের বক্তব্য ছিল কোনো কাগজ বেরোক, ম্যাগাজিন বেরোক, পত্রিকা বেরোক, ইভেন লিফলেটও বেরোক, সেখানে ব্রিটিশদের এগেনস্টে লেখা যাবে না। যে লিখছে সেই যে মানে যে কোম্পানির থেকে বেরোচ্ছে, ধরো অমৃতবাজার পত্রিকা কে করেছিল? শিশির ঘোষ। এরকমই ধরো তাদের চিফ এডিটরকে এবং মালিককে ধরে নিয়ে এসে জেলে পুরে দেবে। এইটা হচ্ছে ভার্নাকুলার অ্যাক্ট, মানে ব্রিটিশদের এগেনস্টে লেখা যাবে না। এবারে যারা বাংলার লোক, সাহস ভাবো তখনকার দিনের, মানে এখনকার প্রেসের কথা ছেড়েই দিলাম, এখনকার প্রেস তো মানুষ মানে সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছায় না, এখন পুরো স্টোরি লাইনটা পৌঁছায়। তো তখনকার দিনে অ্যাকচুয়ালি প্রেস কি জন্য? জার্নালিজম ফর হোয়াট? সাধারণ মানুষের কাছে যাতে সঠিক খবরটা পৌঁছায়, সঠিক তথ্যটা। তো সেক্ষেত্রে ব্রিটিশদের কথা লেখা যাবে না, ব্রিটিশদের এগেনস্টে লেখা যাবে না, লিখলেই তোমার জেল হবে, ঠিক আছে। সেইটাই হচ্ছে ভার্নাকুলার অ্যাক্ট, প্রেস অ্যাক্ট, ঠিক আছে। কে করেছিল? লর্ড লিটন। রাজব না, আমি আর পড়াই না। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ইলবার্ট। সুদীপ, অনেক তোমার ওয়েট করেছি, অনেক দেরি করে এসছো, আমি তোমার কথা ক্লাসের প্রথমেই বলছিলাম। সোম রয়, ইয়েস, ফার্স্ট সেন্সাস মায়ো টাইম। শ্রাবণী মুখার্জি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, তুমি ভালো? সুদীপ বলছে হ্যাঁ, লিটন, কারেক্ট। আচ্ছা চলো, ইলবার্ট বিল। Ilbert Bill proposed to be introduced in 1883 during the reign of Lord Ripon advocated. কি কারা কারা করেছিল? ইলবার্ট বিল। এটার মানে হচ্ছে ইলবার্ট বিল যখন বেরোলো, ঠিক আছে। ইলবার্ট বিলটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, এই পারপাস আমি এর আগে একদিন ক্লাসে বলেছি, তোমাদের মনে আছে কিনা জানি না। ইলবার্ট বিলের এগেনস্টে হয়তো ইতিহাসের বইয়ের পাতায় বা যদি তোমরা মানে গুগল করো, সুরেন ব্যানার্জির নামটা প্রথমে আসবে না, ঠিক আছে।
বাট ইলবার্ট বিলকে একা হাতে দমন করেছিল যদি কেউ না, সেটা কিন্তু সুরেন ব্যানার্জি, আমাদের ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যে আগে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ছিলেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ইলবার্ট বিল দমন করেছিল কিন্তু আমাদের বাংলার আমাদের একদম হাতের কাছের ব্যারাকপুরের সুরেন ব্যানার্জি, যাকে আমরা রাষ্ট্রগুরু বলি। তো যাই হোক, তো ওই যে যখন কেসটা চলছে, ওইটাই দেখো কিসের জন্য চলছে, ইকুয়াল পাওয়ার ফর ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেটস। এই লাইনটার মানে কি? এই একটা লাইনের মানে কিন্তু একটা 10 লাইনের বক্তব্য। সেটা হচ্ছে ওরা ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশরা বলেছিল যখনই ভারতীয়রা মানে ধরো কোনো কিছু দোষে সাব্যস্ত হলো, তাদের নাকি ম্যাজিস্ট্রেট মানে যে বিচার করবে, জাজ, সে নাকি ব্রিটিশ হবে, ইন্ডিয়ান হতে পারবে না। আর যখন কোনো ব্রিটিশ বা ইংরেজ দোষী হবে, তখন কোনো ভারতীয় জাজ হতে পারবে না, সেটা ব্রিটিশ হতে হবে। মানে জিনিসটা বোঝো, মানে ধরো আমি ভারতীয়, আমি একটা কিছু করেছি, আমার যখন আমি আদালতে গিয়ে দাঁড়াচ্ছি, আমার জাজ হবে ব্রিটিশ। আর যখন আমার জায়গায় একজন ব্রিটিশ দোষী দাঁড়িয়ে আছে, জাজের জায়গায় আমাকে দাঁড় করানো যাবে না, একজন ব্রিটিশকে দাঁড় করাতে হবে। এটা ছিল ইলবার্ট বিল। এটা করেছিল, এটারই এগেনস্টে এই জিনিসটা করেছিল কে? লর্ড রিপন। এটার উপরে আবার লর্ড কার্জনও অনেক বক্তব্য রেখেছিল। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে গল্প বেসিক্যালি ইলবার্ট বিলের। ঠিক আছে, যেটা ছিল কত সালে? 1883। Who was the Governor General of India when the Indian National Congress was formed in 1885? এখান থেকে দেখো, এই কোশ্চেনটা থেকে দুটো জিনিস জানো। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এক। ওই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর অফ বেঙ্গল ব্যাপারটা তো তারপরে অনেক আগেই মিটে গেছে। তারপরে এসছে কি? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এসছে। কে ছিল? লর্ড ডাফরিন। তাহলে দুটো জিনিস, আইএনসি যখন হয়েছে তখন গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? আচ্ছা, এই জিনিস পারপাস জানাই, তোমাদের মধ্যে একটা জিনিসের খুব কনফিউজ হয়ে যাও যে গভর্নর জেনারেল বললে কোনটা ধরবে। আমাকে অনেকে কোশ্চেন করেছিল, গভর্নর জেনারেল বললে কি কোনটা ধরবো ম্যাম, বেঙ্গল না ইন্ডিয়া? শুধু যদি গভর্নর জেনারেল থাকে, অলওয়েজ কাউন্ট ইট অ্যাজ ইন্ডিয়া। গভর্নর জেনারেল মানেই ধরবে। এবার দেখো, কিছু কিছু হ্যান্ডবুক, কিছু কিছু পাবলিশারের বইয়ের কথা আমি বলতে পারছি না, বাট একটু যদি রিনাউন্ড বুক দেখো, একটু রিনাউন্ড বুকের যদি এমসিকিউ করো, ইভেন যদি মানে কি বলবো, কিরণ পাবলিশারের বইয়েও তো যদি দেখো যে গভর্নর জেনারেল বলছে, মানে নাম করা পাবলিশারের বইয়ের কথা বলছি আমি, তার মানেও কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বেঙ্গল ধরবে না। বেঙ্গল হলে সেটা মেনশন করা থাকবে। ঠিক আছে, যাই হোক, তো ওই সময় কে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? লর্ড ডাফরিন। তাহলে আইএনসি প্রতিষ্ঠা কখন? 1885। আসে তো কোশ্চেন, এটা আসে কি আসে না? সুদীপ, তোমার তো ভালোই দেখছি আমি মডার্ন, তাই জন্য তো মডার্ন করে লাফাচ্ছিলে নাকি? মাইক্রোস্কোপি মাইনরিটি আইএনসি সেট বাই ডাফরিন, কারেক্ট, ভেরি গুড। Which one was not done during the region of Lord Curzon? কোনটা হয়নি? বাকিগুলো হয়েছে। কি কি হয়েছে আগে দেখে নি। স্যার অ্যান্ড্রু ফ্রেজার কমিশন was set up, ইউনিভার্সিটিজ কমিশন was set up, স্যার কলিন স্কট কমিশন was set up। কোনটা হয়নি? লাল কমিশন was set up to inquire into the causes of famines। এইটার জন্যই কিন্তু ওকে ব্রিটেনে ডেকে নিয়ে গিয়ে একদম আদালতে দাঁড় করা হয়েছিল। ফেমাইন্স মানে কি? খরা, যেটা হয়েছে মন্বন্তর, যেটা 76-এর মন্বন্তর। লর্ড কার্জনকে কিন্তু একদম ব্রিটিশ পার্লামেন্ট একদম আদালতে দাঁড় করানো হয়েছিল এই ফেমাইন পারপাস। এবং লর্ড ক্লাইভকেও, কার্জনও একবার ফেমাইন পারপাস গেছে, আর ক্লাইভকে তো ফেমাইন পারপাস মানে একদম মানে মৃত্যুদণ্ড দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ রিভোকড। 1905-এ বঙ্গভঙ্গ ঘোষণা হলো। 1905-এ হলো তো। বঙ্গভঙ্গ রদ হলো কবে? 1911, ডিউরিং দ্য রিজিয়ন অফ লর্ড হার্ডিঞ্জ। 1905-এ বঙ্গভঙ্গ ঘোষণা করা হলো। ঠিক আছে, ওখানেও গিয়ে মাথায় নাক গলালো কে? কার্জন। তারপরে 1911-এ বন্ধ করে দেওয়া হলো। কে ওই সময় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। এই বঙ্গভঙ্গ পারপাসও ওর মানে ব্রিটিশ পার্লামেন্টের শুনানি ছিল কার্জনের। সুজাউদ্দৌলা, সিরাজউদ্দৌলা নয় কিন্তু, সুজাউদ্দৌলা ওয়াজ দ্য নবাব অফ, কোথায়? এখানে কি হবে? কোনটা হবে আনসার? সুজাউদ্দৌলা ওয়াজ দ্য নবাব অফ
হার্ডিঞ্জ, হ্যাঁ। দেবপ্রিয়া পালুই, না দেবপ্রিয়া আমি আর করাই না। এই তো রঞ্জিতা মজুমদার, বা অযোধ্যা, নবনীতা, রিয়া, সব ঠিক বলছে, সবাই ঠিক। আচ্ছা, সি হবে, কারেক্ট কারেক্ট। রিম্পি, তনয় সব পড়াশোনা করছে, শাইরি, মণিদীপা, শ্বেতা। আচ্ছা, এত পড়াশোনার পরেও তোমাদের ভয় লাগছে? সবাই তো দেখছি ঠিক আনসার বলছো, সব কটা ঠিক আনসার। সি সি সি। দেবজিৎ মন্ডল, খেলা হবে। খেলা হবেই বটে। সরি, আর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, চেত সিং হু হ্যাড কনফ্লিক্টস উইথ দ্য ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য রুলার অফ, কোনটা হবে? বেনারস, গোয়ালিয়র, পাটনা, নান অফ দিস। কোথাকার রাজা ছিল চেত সিং? হ্যাঁ, এখনই বলবো না, বলো। রিম্পি বলছে আমার হবে না প্রিলিম। সুদীপ, আইএনএম এর কোশ্চেন আর কি এমন হবে? এর বাইরে আর কি হবে? অনেকটাই নলেজ আছে তোমাদের, আর কি হবে? রিয়া মন্ডল, ম্যাম আপনি গল্পের মতন বলেছিলেন তাই মনে আছে। আচ্ছা, সুদীপ সরকার বলছে পাটনা। আচ্ছা, এসো এবার নেক্সট কোশ্চেনে। হাফিজ রহমান খান ওয়াজ আ লিডার অফ, ফেভারিট কোশ্চেন এটা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে রেলের পরীক্ষায় তো খুব আসে। কিসের কিসের লিডার ছিল? এটা একটা জাতি, রোহিলারা হচ্ছে একটা জাতি এবং খুব দুর্ধর্ষ জাতি, মানে বিভৎস পরিমাণে দুর্ধর্ষ জাতি, মানে হুনরা যেরকম দুর্ধর্ষ জাতি সেই টাইপের। মুঘল রুলার শাহ আলম টু হ্যাড টু লিভ আন্ডার মারাঠা প্রোটেকশন, কে দিয়েছিল মারাঠা প্রোটেকশনটা? কে দিয়েছিল? শাহ আলম টু, কে শাহ আলম টু তখন? ও বলেই দেওয়া আছে না এখানে, মুঘল রুলার, হ্যাঁ শাহ আলম টু। লিভ আন্ডার মারাঠা প্রোটেক্ট লেড বাই কে? বাহ, প্রথমে আনসার দিয়েছে কে? মজার দেশ, স্টেট কি? মজার দেশ, স্টেটমেন্ট বেস কোশ্চেন দিলে গুলিয়ে যাবে, কেন গুলিয়ে যাবে? আচ্ছা, এখানে কে বলছো? সিন্ধিয়া, কারেক্ট, সিন্ধিয়া। রঞ্জিতা মজুমদার বলছে সি, না মাধব রাও তো না। আনসার আর কেউ বলবে? 44 কে বলছে? ডি, নান অফ দিস। আচ্ছা, সায়ন বলছো বি, কিসের আনসার বলছো এটা? সুদীপ, এটা না প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, কোন বল ডাক যাবে আর কোন বলকে তুমি ডিফেন্ড করবে। যত প্র্যাকটিস করবে, যত এমসিকিউ প্র্যাকটিস করবে, তত ভালো, নিজেদেরও নলেজ প্রচন্ড পরিমাণে ক্লিয়ার হবে। ডিটেলে তো আমি পড়িয়ে দেবই, বাট যে চ্যাপ্টার যখনই আমি ডিটেলে পড়িয়ে দেব, চেষ্টা করবে
সেই চ্যাপ্টারের এমসিকিউ যত রকমের এমসিকিউ হয় দেখার পড়ার। হ্যাঁ, এটার আনসার এই হবে। অনেকে আমাকে সি আর ডি বলছো। শাহুজি নয়, শাহুজি নয়, শাহুজি নয়, শাহুজি বরঞ্চ গিয়ে মানে কি বলবো, একটা টাইমে গিয়ে লুকিয়েছিল। যাই হোক, ও সেই জন্যই লাফাচ্ছিল। আচ্ছা, রোহিলাস ওয়ার অরিজিনালি পিপল অফ কোথাকার? আফগান অরিজিন। অরিজিন কোথাকার? আফগানের। প্রচন্ড দুরন্ত একটা জাতি। ইন দ্য ট্রিটি অফ সলবাই, সলবাইয়ের সন্ধি কত সালে সাইন হচ্ছে? 1782। কে ছিল রিপ্রেজেন্টেটিভ সেখানেও? সিন্ধিয়া। দ্য প্লেস সলবাই রিমেন্ড নট ফার অ্যাওয়ে, কোথার থেকে বেশি দূরে নয়, গোয়ালিয়র থেকে বেশি দূরে নয় সলবাই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পিএসসি যেটা করে, একটা যে কোশ্চেন ওদের পছন্দ সেই পারপাস আরো 3-4টে কোশ্চেন করে। তাই এটা একটু দেখে নাও। দেখো সলবাই পারপাস, দেখো সলবাইয়ের সন্ধি কততে হলো? 1782-তে হলো। রিপ্রেজেন্টেটিভ কে ছিল? মাহাজি সিন্ধিয়া ছিল। সলবাই গোয়ালিয়রের সব থেকে কাছে হলো। ঠিক আছে, মানে দেখো সলবাই নিয়ে কতগুলো কোশ্চেন। আচ্ছা দেখো, হু সার্ভড অ্যাজ দ্য নেল ইন দ্য আর্মি অফ কিং নাগরাজ? হায়দার আলী। হায়দার আলী হবে। ডিউরিং, হায়দার আলী কে? টিপুর বাবা। ডিউরিং হুইচ অ্যাংলো মাইসোর ওয়ার টিপু সুলতান ফেস ডেথ ওয়াইল ফাইটিং? কত 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 নম্বর ছিল? ফোর্থ অ্যাংলো মাইসোর। এত দুর্ধর্ষ একজন সুলতান, মানে মারা যাওয়ার পরে ওর কাছে গিয়ে মানে ব্রিটিশরা মানে দেখছে দাঁড়িয়ে যে সত্যিকারের মারা গেছে নাকি মানে মরার ভান করে আছে। হ্যাঁ, যেখানে মানে কানের মধ্যে দিয়ে গুলি চলে গেছে। ওনার মৃত্যুটা কিন্তু এইখানে গুলি লেগে হয়েছিল, এইরকম জায়গায় গুলি লেগে হয়েছিল, সঙ্গে সঙ্গে স্পট ডেথ। তাও কাছে যেতে ভয় পাচ্ছিল ব্রিটিশরা। তারপরে এদের এমনই একটা জাত, এই ব্রিটিশরা গিয়ে মানে মারা গেছে ভদ্রলোক, ওরকম লেভেলের একজন বড় যোদ্ধা টিপু সুলতান মারা গেছে, তারপরেও ওনার গিয়ে হাতের আংটিটা খুলে নেওয়া হয়েছে। এবং এই পারপাস একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, ওনার হাতে যে আংটিটা উনি পরতেন টিপু সুলতান, ওটার মধ্যে লেখা ছিল রাম। রাম লেখা ছিল দেবনাগরী হরফে। যাই হোক, দ্য ট্রিটি অফ বেসিন ওয়াজ কনক্লুডেড বিটুইন ইংলিশ পাওয়ার অ্যান্ড মারাঠা। কার মধ্যে? বাজিরাও। বেসিনের সন্ধি। ব্রিটিশ রুলার লর্ড ময়রা ইজ অলসো নোন অ্যাজ লর্ড হেস্টিংস। যদি লর্ড হেস্টিংস এর বদলে লর্ড ময়রা থেকে কেউ ছেড়ে এসে বলো না ম্যাম আমাদের কমন পড়েনি, ঠিক আছে? লর্ড হেস্টিংস। আচ্ছা, পিন্ডারিজ। পিন্ডারি একটা মুভি বেরিয়েছিল সালমান খানের, কারো কেউ দেখেছো কিনা আমি জানি না, নামটা মনে পড়ছে না আমার কিছুতেই। সালমান খানেরই একটা মুভি ছিল, নামটা কিছুতেই মনে করতে পারছি না। আর সোহেল খানও ছিল মুভিটায়। তোমাদের কারোর মনে আছে নামটা? শ্রেয়সী দেবনাথ, নামটা মনে আছে মুভিটার? যাই হোক, ওই মুভিটায় বেসিক্যালি দেখানো হয়েছিল যে সালমান খান হচ্ছে পিন্ডারিদের লিডার। ঠিক আছে, পিন্ডারি হচ্ছে একটা মানে কি বলবো, ওরাও একটা জাতি, জাতির লোক যারা ব্রিটিশদের এগেনস্টে ছিলেন। ঠিক আছে, বীর। বীর কে বলেছে সবার আগে? শুভেন্দু মাঝি। কারেক্ট, শুভেন্দু, বীর। কারেক্ট কারেক্ট। না, ভারত না, বীর। বীর বীর বলে একটা মুভি ছিল যেখানে ও ও একজন পিন্ডারির জীবনকে দেখানো হয়েছে, একজন পিন্ডারি লিডারের জীবনকে দেখানো হয়েছে। সালমানের মুভি দেখো পারলে তোমরা। তো ওরা কোথাকার ছিল? মারাঠা। এরা বেসিক্যালি ছিল মুসলিম, কিন্তু লড়তো কার হয়ে? মারাঠাদের হয়ে। ঠিক আছে, আচ্ছা মানে আমি বারবার বলেছি শিবাজি মুসলিমদের কোনোদিনও এগেনস্টে ছিল না। ওনার একটাই বক্তব্য ছিল যে হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখা হোক। তার মানে এই নয় যে ওনার কোনোদিনই মুসলিম সেনা অক্ষ ছিল না বা সেনাপতি ছিল না বা মুসলিম সোলজার ওনার ছিল না। এই মারাঠাদেরই যারা মুসলিম সোলজার তাদেরকে বলা হতো পেন্ডারি। ইন্ডিয়ান কিং হু ইউজ টু এমপ্লয় সোলজার্স অফ মেনি ইউরোপিয়ান ন্যাশনালিটিস ওয়াজ কে? রঞ্জিত সিং।
কি বলতে চাইছে এটাই বলো তো? আমাদের যে এটা একটা কোশ্চেন আসে না, পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং, ইনি বেসিক্যালি অনেক ইউরোপিয়ানদেরকে নিজের সোলজার হিসেবে এমপ্লয় করেছিলেন, মানে মানে কি বলবো, এমপ্লয় মানে কি, নিযুক্ত করা, চাকরি দেওয়া। কেন করেছিলেন বলতো? এর পেছনেও লজিক আছে। রঞ্জিত সিং কিন্তু একদমই ব্রিটিশদের সাপোর্টার ছিলেন না। তাহলে কেন করেছিলেন ইউরোপিয়ানদের? ওরা যুদ্ধটা জানতো, নতুন নতুন অস্ত্রের ব্যবহার করতে জানতো, বম ব্যাপারটা বুঝতো, বুলেটস কিভাবে চালাতে হয় বুঝতো, কামান কিভাবে টেকনিক্যালি কি ভালো ভালো কামান ইউজ করা যায়, যেটাকে ক্যানন বলে, ওরা জানতো, তাই জন্য করতো। ইন হুইচ ইয়ার হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড? কত? 1956। Sir Charles Wood sent a report to the British rulers of India on issues of কি পারপাস? এডুকেশন সিস্টেম। তাই জন্য আমরা বলি না উডের ডেসপ্যাচ মানে কি? শিক্ষা, এডুকেশন পারপাস, এডুকেশন সিস্টেমের উপর। তাই জন্য উডস ডেসপ্যাচ দেখলেই দেখবে কি আনসার করবে? এডুকেশন। চোখ বন্ধ করে ইয়ে করে দেবে। তো সেই উডস ডেসপ্যাচের যে উড, তার পুরো নাম হচ্ছে স্যার চার্লস উড। এই টাইটেলটা হচ্ছে উড, তাই জন্য উডস ডিসপ্যাচ, মানে উনি যেটা ডিসপ্যাচ করেছিলেন। কি ডিসপ্যাচ করেছিলেন? ভারতবর্ষের তখনকার দিনে ব্রিটিশ শাসনে শিক্ষা ব্যবস্থার সিস্টেম নিয়ে উনি জানিয়েছিলেন, রিপোর্ট জানিয়েছিলেন। সেটাকেই বলে, যে ডিসপ্যাচটা উনি করেছিলেন সেটাই হচ্ছে উডস ডিসপ্যাচ। যেটা কিসের সঙ্গে কানেক্টেড? কি পারপাস জানিয়েছিলেন রিপোর্ট? শিক্ষা সংক্রান্ত। ব্রিটিশের অধীনে কলকাতা বলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা পারপাস, তাই জন্য উডস ডিসপ্যাচ, এডুকেশন পারপাস। দ্য গ্রেট ফ্যামাইন ইন বেঙ্গল মানে মন্বন্তর কত? এটা আমি বারবার বলেছি, এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছি। 76-এর মন্বন্তর। কিন্তু কি ইংলিশের সালটা 1770 হবে, 1770 হবে। 76-এর মন্বন্তর 1770। বাংলাটা আসবে না, ইচ্ছা করেই আসবে না, কারণ বাংলাটার লাস্টে সবাই জানে তো 76 আছে, কারণ বাংলার তারিখের সন অনুযায়ী তো 76-এর মন্বন্তর। আমরা বাঙালি, আমাদের এখানে হয়েছে, তাই আমরা বলেছি 76-এর মন্বন্তর। কিন্তু এরকম কোশ্চেন তো আসবে না, তাহলে তো আমরা সবাই বাঙালি, আমরা জানবো যে 76 যেটা আছে ভাই 76 আনসার করে দাও। কোশ্চেন আসবে এটাই, 1770। 1176 বাংলা সাল, তাই তো বলছি যে 76 বাংলা সাল অনুযায়ী, আমরা বাঙালি তাই আমরা বলেছি 76-এর মন্বন্তর। কিন্তু কোশ্চেন তো আসবে না, কারণ আমরা তো সবাই বাঙালি। ডাব্লিউবিসিএস এ তো গিয়ে বসে 76 দেখে সবাই জানে 76 কাকে বলে, 76-এ ঠিক। তাই জন্যই এটাই আসবে, যদি আসে 1770 আসবে, 1176 আসবে না। আচ্ছা, হুইচ রিজিয়ন হ্যাড ভোসলে স্টেট? কোথায় ভোসলে স্টেট? কোথায় মারাঠাদের আন্ডারে ছিল? নাগপুর। লর্ড কর্নওয়ালিস was appointed as the chief of the English administration of India for second time in 1805 বা 1805 after region of কার পর? লর্ড ওয়েলেসলির পর। Who was the viceroy of British India when the last Mughal ruler was exiled? মানে লর্ড ক্যানিং হবে এটা, হ্যাঁ, লর্ড ক্যানিং হবে। যখন লাস্ট মুঘল সম্রাট ছিল, মানে মুঘল পাওয়াররা ছিল, তখন ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া কে ছিল? লর্ড ক্যানিং। আচ্ছা, লর্ড ক্যানিং কে নিয়েও অনেক সুন্দর সুন্দর গল্প আছে, যারা ব্যারাকপুরে বাড়ি তারা জানো। এই যে লেডি কেনি, যে মিষ্টিটা, লর্ড ক্যানিং এর যে মিসেস, খুব ভালো ছবি আঁকতে পারতেন, ঠিক আছে। ব্যারাকপুরে যদি যাও, ওখানে ওনার সমাধি আছে। তো লর্ড ক্যানিং এর যে মিসেস, তাকে বলা হতো লেডি ক্যানিং। তো উনি একটা মিষ্টি খেতে চেয়েছিলেন, যেটা করে খাওয়ানো হয়েছিল, যেটা আমরা এখন বলি বাংলায় লেডি কিনি, কালো রঙের ভাজা মিষ্টি, ওনারই নাম অনুযায়ী। ওনাকে সন্তুষ্ট, উনি বেসিক্যালি ব্রিটিশ থেকে আসছিলেন, ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের দেশের মানুষ একটা মিষ্টি বানিয়ে দেয়, সেই মিষ্টিটার নাম হয় পরে লেডি কেনি। যাই হোক, ইন হুইচ ইয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড? 1600। জোসেফ ডুপ্লেক্স was appointed as the administrator of, এটাও আমি করিয়েছি আগে, পন্ডিচেরি। Which power was not associated with first, second and third Carnatic War? কে ছিল না যুক্ত কার্নেটিক ওয়ারে? সবাই ছিল। দেখো, ইংলিশরা তো ছিলই, ফ্রেঞ্চরা তো ছিলই। এক পক্ষ তো ইংরেজদের হয়ে লড়েছে, আর এক পক্ষ ফ্রেঞ্চদের হয়ে লড়েছে, তাই তো? মানে এক পক্ষ বলতে গেলে একটা দিক পুরো ইংরেজরাই ছিল, আর একটা দিকে কারা সাহায্য করেছিল? ফ্রেঞ্চ। অ্যাকচুয়ালি কার্নেটিক ওয়ার ইংলিশ আর ফ্রেঞ্চদের মধ্যেই হয়েছিল। বলে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, ওখানে অ্যাকচুয়ালি জুড়ে গেছিল আমাদের দেশের রাজা প্রজারা। যাই হোক, তারাও ইম্পর্টেন্ট, বাট ডাচরা কোনোভাবেই কানেক্টেড ছিল না।
ইন হুইচ সেঞ্চুরি ফোর্ট উইলিয়াম ওয়াজ এস্টাবলিশড? কততে? 1700 শতকে। হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এগেইনস্ট সিরাজউদ্দৌলা? কে ছিল না? এ ছিল সিরাজের এগেইনস্টে শওকত জং, যাকে বিহারে সুবা করে পাঠানো হয়েছিল, ডেপুটি সুবা করে, এ ছিল এগেইনস্টে। মির্জাফর ছিল, সবাই জানো। ঘসেটি বেগম মানে ওর মাসি, বড় মাসি, জানো সবাই। ছিল না মোহনলাল। মোহনলাল ছিল না। মুর্শিদাবাদে যাদের বাড়ি তারা জানো একটা কামানের নাম আছে এখনো, মোহনলাল। ঠিক আছে, ওনার নামে কামানটার নাম মোহনলাল। প্রচন্ড বিশ্বস্ত একজন মানুষ। ইন হুইচ ইয়ার সিরাজউদ্দৌলা ক্যাপচার্ড ফোর্ট উইলিয়াম? কত সালে করেছিল ফোর্ট উইলিয়াম ক্যাপচার? যখন ব্ল্যাক হোল ট্র্যাজেডি হলো, অন্ধকূপ হত্যা হলো, 1756। ইন হুইচ ইয়ার ফোর্ট উইলিয়াম ওয়াজ রিক্যাপচার্ড বাই লর্ড ক্লাইভ? কত সালে? 1757 জানুয়ারিতে। 1756 আলীনগরের সন্ধি হলো, ক্যাপচার করলো ফোর্ট উইলিয়াম, কলকাতার নাম হলো আলীনগর হলো। তারপরে আবার লর্ড ক্লাইভ ওটাকে রিক্যাপচার মানে আবার দখল করে নিল। কততে? জানুয়ারিতে। ফর হাউ মেনি টাইমস মির্জাফর এমার্জড অ্যাজ নবাব অফ বেঙ্গল? দুবার। দুবার কেন? প্রথমবারে যখন সিরাজের সঙ্গে ধোকাবাজি হলো, বসলো, তারপরে ওকে সরিয়ে ওর জামাইকে বসানো হলো মীর কাসিম। মীর কাসিম গিয়ে ইংরেজদের সঙ্গে বনিবনা হলো না, মুঙ্গেরে গেল, তারপরে বক্সারের যুদ্ধ লড়লো। তারপরে তো মীর কাসিমের মৃত্যু প্রচন্ড মানে দুঃখের, যাই হোক ওটাও একদিন জানাবো তোমাদেরকে। তো যাই হোক, তো মীর কাসিম যখন নবাব নেই, আবার ওদেরকে একটা পাপে টেনে বসাতে হবে তো, যে ওদের কথায় উঠবে বসবে, সেটা হলো আবার মির্জাফর। তার সিরাজ মারা যাবার পরে প্রথমে একবার মির্জাফর হলো, তারপরে হলো আবার কে? ওর জামাই। তখন আবার ওর জামাই ইংরেজদের সঙ্গে প্রচন্ড পিরিত করেছে, দিয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ সব কথা শুনবো। তারপরে দেখতে না, শোনা যাচ্ছে না, আর প্রচন্ড জুজ্জুলুম হচ্ছে, মানে ও আর নবাব হতে পারছে না, নাম কা বাস্তা নবাব, সেটা আবার সহ্য হয়নি। তারপরে আবার ঝামেলা করলো, ব্যাটেল অফ বক্সার হলো, তারপরে সে চলে গেল অন্যদিকে। তারপরে ওটা পরে জানাবো, বলতে গেলে ক্লাসে হবে না। তো তারপরে আবার যখন বসালো তখন হলো মির্জাফর, তাই জন্য দুবার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ব্যাটেলস হ্যাপেন্ড এট দ্য আর্লিয়েস্ট? কোনটা? ব্যাটেল অফ গঞ্জিবশ, ব্যাটেল অফ বক্সার, থার্ড ব্যাটেল অফ পানিপত, নাকি ব্যাটেল অফ প্লাসি? সব থেকে পুরনো এর মধ্যে কোনটা? ব্যাটেল অফ প্লাসি। when battle of গঞ্জিবশ was happened? দেখো আবার রিপিট, কত আমি বলেছি ওয়ান দিবস বললেই আমি কি বলেছি, কি বলতেছি, মানে ঘুমের মধ্যেও যদি ডেকে কেউ ওয়ান দিবস বলে কি বলবে? 1760 আর 1757 ব্যাটেল অফ প্লাসি। when ব্যাটেল অফ পানিপত, এটা কত? 61। তাহলে দেখো আমরা জানি যেগুলোতে গোলায় বেসিক্যালি তোমরা বলো, তাই তো? এখান থেকে ধরো শুরু করি। 1757 একটা ইম্পর্টেন্ট ডেট, কি হলো? প্লাসি হলো, ব্যাটেল অফ প্লাসি হলো। আচ্ছা এবারে কি হলো? 1760, যেগুলো ভোলার নয় আর কি। কি হলো? ওয়ান দিবস হলো। 1761 কি হলো? পানিপত। কত নম্বর? থার্ড। দেখো তো এবারে জিনিসটা একটু সোজা লাগছে কিনা, পরপর মনে থাকবে তো? এবার এটাকে একটা মার্ক করো, এটা কেউ তো ভুলো না। 1757, যেমন আমরা 1857 মহাবিদ্রোহ ভুলি না, এর 100 বছর পর, এর মধ্যে ডিফারেন্স 100 বছর, এটা আমরা কখনো ভুলি না তো, 100 ইয়ার্স। সেরকমই 1757কে একটা ইয়ে করো, তারপরে 3 বছর বাদ দাও, 1760 ওয়ান দিবস মনে রাখো, তারপরের বছরই ব্যাটেল অফ পানিপত। আই গেস এবারের থেকে অন্তত এই 3টে যুদ্ধের সাল মুখস্থ থাকবে। আচ্ছা ওয়েন ব্যাটেল অফ বক্সার? 1764, জাস্ট 1764, এটা মাথায় রাখবে। আবার 1757 চলে যাও, সিরাজকে মেরে দেওয়া হলো, মির্জাফর আবার নবাব হলো, তারপরে জামাই নবাব হলো, জামাইয়ের সঙ্গে বনলো না, 7 বছরের মধ্যেই বনলো না, বক্সারের যুদ্ধ হয়ে গেল। ঠিক আছে। when battle of plassey was happened, এটা প্রচুর বার এসেছে। who served as the first governor of bengal? এই দেখো এখানে দেখো কোশ্চেনটা, গভর্নর অফ বেঙ্গল। বেঙ্গল বললে মেনশন করা থাকবে গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, রবার্ট ক্লাইভ। ঠিক আছে। who worked as the first governor general of british india? আচ্ছা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে আবার পার্থক্য খুঁজতে বসো না, দুটোই এক। এখানে আবার কনফিউজ হয়ে গিয়ে পরীক্ষার হলে ভাবতে বসো না যে ইন্ডিয়া তাহলে কি ব্রিটিশ ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়া যা গভর্নর জেনারেল কালচার তখনকারই ছিল, পরের দিকে আমাদের এখনকার ভারতবর্ষে এইসব গভর্নর জেনারেল কালচার নেই, মানে আমরা এত মাথাপাতি নেই আমাদের। তো গভর্নর জেনারেল ইন্ডিয়া আর গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া একই জিনিস।
লর্ড উইলিয়াম বেন্টিং খুবই ভালো লোক ছিলেন, কলকাতার অনেক কিছুর উন্নতিতে উনি আছেন। সতীদাহ থেকে শুরু করে, ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে সমস্ত ভালো ভালো কাজে এই একটাই লোক ছিলেন। খুব ভালো বন্ধু ছিলেন রাজা রামমোহন রায়ের এবং ডিরোজিওর, ইভেন বিদ্যাসাগরেরও। Who was appointed as the first Governor General cum Viceroy of British India through Declaration of Queen Victoria 1858? কে? লর্ড ক্যানিং। ঠিক আছে। Who was the ruler of British India when first railway line থানে থেকে বোম্বেতে যেটা হলো, কে ছিল? লর্ড ডালহৌসি। আর একটা কোশ্চেন এই পারপাস কি আসে? পোস্ট আর টেলিগ্রাম। পোস্টাল সিস্টেম দিয়ে যদি কোনো কোশ্চেন আসে চোখ বন্ধ করে ডালহৌসি করবে, টেলিগ্রাম দিয়ে যদি কোনো কোশ্চেন আসে চোখ বন্ধ করে ডালহৌসি করবে। আর ট্রেন প্রথম কোথা থেকে? থানে থেকে বম্বে। কত সালে? দুটোই কিন্তু 1853। পোস্টাল সিস্টেমও 1853, টেলিগ্রাম পারপাস যদি কোশ্চেন আসে 1853, ট্রেনও যদি আসে 1853। আর আনসার কি? একটাই, লর্ড ডালহৌসি। Which one of the following has not correctly matched? কোনটা কারেক্টলি ম্যাচ করেনি? দেখো এটা সব, এগুলো সব কারেক্টলি ম্যাচড। কোনটা? পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটাকে বাংলায় কি বলে? চিরস্থায়ী বন্দোবস্ত, কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। সাবসিডারি সিস্টেম অফ অ্যালায়েন্স, যেটা অদ প্রথম হয়েছিল, কে করেছিল? লর্ড ওয়েলেসলি। ডক্ট্রিন অফ ল্যাপস, কে করেছিল? লর্ড ডালহৌসি। কোনটা ঠিক নয়? এইটা ঠিক নয়। ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল, লর্ড আরউইন। কে এটা? কার্জন। কার্জন থাকলে এটাও ঠিক হতো। ঠিক আছে, এগুলো সব ঠিক। হু অ্যাবলিশ সতী সিস্টেম, কে? আমি একটু আগেই বলেছি, উইলিয়াম বেন্টিং। দ্য ক্যাপিটাল অফ শিখ এম্পায়ার বিল্ড বাই রঞ্জিত সিং ওয়াজ কোথায়? লাহোর। এই লাহোরটা কিন্তু পাঞ্জাবের লাহোর। দ্য ক্যাপিটাল অফ দ্য কিংডম অফ টিপু সুলতান ওয়াজ কোথায়? শ্রীরঙ্গপত্তনম। টিপু সুলতান পারপাস আরেকটা জিনিস জেনে রাখো, সেরিকালচার। সেরিকালচার মানে কি? রেশম চাষ। যদি কোশ্চেন ফেস করো, সেরিকালচার প্রথম কোন রাজা বা কোন সুলতান বা কোন এম্পায়ার, কোন নবাব, কে করেছিল প্রথম চালু, তাহলে আনসার কি হবে? চোখ বন্ধ করে টিপু সুলতান হবে। এই পারপাস একটা জিনিস জেনে রাখো, ওই যে রেশমটা আনিয়েছিল সেটাও আনিয়েছিল চায়না থেকে। তখন থেকে চাইনিজ প্রোডাক্ট ঢুকে গেছে ভারতে, না তার আগে থেকেই ঢুকেছে যদিও। Which native state was acquired by the British rulers led by Dalhousie through applying the doctrine of lapse? কোথায়? সাতারা। এর আগেও একবার কোশ্চেনটা এসেছে, তাই তো। কে করেছিল? ডালহৌসি করেছিল। ডক্ট্রিন অফ ল্যাপস কে করেছিল? ডালহৌসি করেছিল। কোথায় প্রথম হয়েছিল? সাতারায়। In which year first railway line of Bengal between Howrah and Hooghly? কবে হয়েছিল? ঠিক তার পরের বছর, যবেই থানের থেকে বম্বে রেল লাইন পাতা হলো 1853, ঠিক তার পরের বছর হলো হাওড়া থেকে হুগলি 1854। কে করলো? আবার সেই লোক, ডালহৌসি। In which country the British power of India did not conduct invasion? কে? কারা? কারা করেনি? ইরান। দেখো এবারে বলো তোমাদের আর কোনো কোয়েরিজ থাকলে। তালিবানের শত্রু, কারেক্ট। চলো বলো এবারে। সুদীপ সরকার, বেঙ্গলের রেলওয়েজ 1854, কোথা থেকে কোথায়? হাওড়া থেকে হুগলি। 55 ডি অপশন এডিট করে দিন ম্যাম একটু। কেন, কি হলো? ওইটা 1956 করা, সরি। ওর বাবা।
তো দেশ স্বাধীনের পরে আমি দিয়ে দিয়েছি। 1850। থ্যাংক ইউ নবনীতা, থ্যাংক ইউ। হিন্দু উইডোজ, আমি 1956 ওটা দেশ স্বাধীন হয়ে গেছে তখন। থ্যাংক ইউ সো মাচ। বলো এবার কার কি কোয়েরিজ আছে আমাকে একটু বলো জলদি করে। বলো কার কি কোয়েরিজ। আচ্ছা আমাকে অনেকেই বলো আমাকে খুঁজে পায় না মেল অ্যাড্রেসে, খুঁজে পায় না মেল অ্যাড্রেসে। এটা আমার মেল অ্যাড্রেস, ঠিক আছে? সৌরভ মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সুদীপ, কারেক্ট কারেক্ট কারেক্ট। বখতিয়ার খুলজি কবে বেঙ্গল ইনভাইট করেছিল বলে দিন। বলবো না, আগের দিন করিয়েছি। একদম বলবো না শাইনি, তুমি বলবে আমাকে। আগের দিনের ক্লাসেই আমি এই কোশ্চেনটা করেছি, প্রচন্ড ফেমাস কোশ্চেন। একদম বলবো না, এটা তুমি পরের দিন কালকে আমার ক্লাসে তুমি বলবে আমাকে। নবনীতা থ্যাংক ইউ। শাইনি আমি তোমার নামটা মাথায় রাখলাম, কালকের ক্লাসে আমাকে বলবে বখতিয়ার খলজি কবে বেঙ্গল ইনভাইট করেছিল। আমি জাস্ট গতকাল পড়িয়েছি। কত বড় কি ম্যাম ইংলিশ ক্লাস কবে থাকে? শিডিউল এখনো করা হয়নি, যেহেতু 22 তারিখ সামনে আছে, তো আমরা এখনো শিডিউল এখনো সেভাবে করিনি। 22 তারিখের কথা মাথায় রেখে বেশিরভাগ কোশ্চেন তো বেসিক্যালি হিস্ট্রি আর পলিটি থেকেই আসে, তাই জন্যই সেভাবে এখনো শিডিউল করিনি আমি। তো হয়তো হয়ে যাবে শিডিউল, 22 তারিখের পর থেকেই পরপর পরপর তোমরা ক্লাস পাবে। আসলে আমার মনে হয় এই ব্যাচে সবাই এমন খুব কম লোক আছে যারা শুধু পরীক্ষা জাস্ট টেস্ট করার জন্য অনেকেই প্রিলিমস দিচ্ছ, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কারণ আমি বারবার বলি যে হ্যাঁ একবার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসো, এটা খুব দরকার। তো 22 তারিখের পর আমার মনে হয় তোমাদের সমস্ত কোয়েশ্চেন বা কোয়েরিজ যেগুলো মনে হচ্ছে যে এই জিনিসটা বলে দিলে ভালো হয় বা ওই টপিকটা একটু আলোচনা করে দিলে ভালো হয়, পরপরই সব হবে। ওমেন এডুকেশন কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? ওমেন এডুকেশন কোন অ্যাক্টের মাধ্যমে, অপশন কি দেখাচ্ছে আমাকে বলো অপশনগুলো। ম্যাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, চন্দ্রশেখর আজাদ না ভগৎ সিং? চন্দ্রশেখর আজাদ, সোমরায়। হ্যাঁ সোমরায়ের যেরকম ভাবে লিখেছে সেরকম বলো, মানে যেটা কনফিউজিং লাগছে যে দুটো অপশনের মধ্যে সেগুলো আমাকে জানো। চন্দ্রশেখর আজাদ, সোম। থ্যাংক ইউ চন্দ্রিমা, থ্যাংক ইউ সুদীপ। শ্বেতা আমার কোশ্চেনটা বলে দিন একটু, কি কোশ্চেন শ্বেতা? হিন্দি ডেসক্রিপটিভ না সৃষ্টি, হিন্দি ডেসক্রিপ্ট হবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আই গেস তোমার, তাই না? না গো হিন্দিটা হবে না। ম্যাম আলফান্সো রিভার কি আলফান্সো ম্যাঙ্গো পর্তুগাল থেকে এনেছিল? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এখানকার মাটিতে, ভারতের মাটিতে বেসিক্যালি আমটা বড় হয়ে ফসলটা ভালো হয়েছিল। ওদের দেশে ঠিক কতটা হয়েছিল তার হিস্ট্রি আমার জানা নেই, বাট আমাদের দেশে আরো বেশি পপুলার হয়ে গেছে আলফান্সো। কাল কিসের ওপর এমসিকিউ করবেন? মডার্ন। মডার্ন অনেকটা না, আইএনএম আমি এখনো বলতে গেলে আইএনএম পড়াইনি, মানে এখনো আইএনএম এর এমসিকিউ করাইনি। কালকেও মিনিমাম 80টার মতন আইএনএম এর কোশ্চেন থাকবে। শ্বেতা অপশন একটু জানো, অপশন জেনে আমাকে জানো, কারণ এগুলো তো এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, কোন অপশন কোন কি সেটা আমাকে একটু জানতে হবে। আমি তার জন্য হয়তো গ্রুপেও আমাকে যখন কেউ কিছু জিজ্ঞেস করে আমি বলি অপশন কি দেখাচ্ছে বলো। অপশনের উপরে বেস করে আজকাল অনেকটা আনসার হয়ে গেছে। হ্যাঁ মন্টি মন্ডল, হ্যাঁ হিস্ট্রি আমি পড়বো। অর্গানাইজেশন গুলো নিয়ে একটা ক্লাস, ওকে পরে 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 রঞ্জিতা, পরে আমি সব করিয়ে দেব, এখন তো নয়। মিনারুল ইসলাম দিদি, আমি কোনোদিন আপনাকে মেলে পাইনি।
তাহলে হয়তো ভুল দিয়েছো, কারণ যারা আমাকে মেল করো তারা হয়তো জানো, কারণ এখানে অনেকে আছে, আমার অনেকগুলো পরিচিত নাম আছে যারা আমাকে নিয়মিত মেল করে এবং মেলের আনসার পায়। কাল 7:30 সুদীপ, হ্যাঁ। মডার্নের থেকে অনেকটা কোশ্চেন আছে না, মানে মেন্সে তো আসে, মেন্স তো ধরো পরবর্তীতে আমরা আবার করব 2022-এর জন্য, কিন্তু মেন্সের থেকে অনেকটা আছে। ম্যাম আমার কমেন্টগুলোর আনসার দিচ্ছে না। সায়ন বলো বলো, কি বক্তব্য বলো। সৌরভ মুখার্জি, খুব ভালো অপশনাল বেছেছো, সোশিওলজি, খুব ভালো নাম্বার ওঠে, খুবই ভালো নাম্বার ওঠে। ম্যাম আমি গ্রুপ খুঁজে পাচ্ছি না। ইজি ক্র্যাকের আমার স্টুডেন্টরাই একটা গ্রুপ বানিয়েছে, চ্যানেল নয়, গ্রুপ বানিয়েছে, ওদের কাছ থেকে একটু লিঙ্কটা চাও। ইভেন ওরাই আমাকে অ্যাড করেছে, আমি ওদেরকে অ্যাড করিও নি। তো আমি খুব কৃতজ্ঞ যে ওরা আমাকে অ্যাড করেছে। তো ওখানে তুমি এখানে কাউকে বলো, আমি শিওর এখানে কেউ তোমাকে গ্রুপটার লিঙ্ক দিয়ে দেবে। মডার্নে এবার 30+ আসবেই, তা জানি না, বাট 25টা তো শিওর শট আসবেই। মক টেস্ট দেবে কি করে সায়ন? আচ্ছা, ইজি ক্র্যাকের চ্যানেলে যাও, চ্যানেলটায় যাও সবার আগে, ওখানে গিয়ে দেখো হোম দেখাবে, তারপরে ভিডিওস দেখাবে, তারপরে প্লে লিস্ট দেখাবে, দেখাবে দেখ একটা সেকশন, সেরকমই একটা সেকশন দেখাবে হচ্ছে কমিউনিটি। কি সেকশন দেখাবে? প্রথমে এরকম আসবে, মানে যেই চ্যানেলটা ওপেন করবে এরকম প্রথমে হোম, তারপরে ভিডিওস, এরকম আসবে, ঠিক আছে? তারপরে 4 নম্বর কি 5 নম্বর অপশনে গিয়ে পাবে কমিউনিটি, কমিউনিটি পাবে, ওইটাই গিয়ে দেখো, দেখবে নোটিশ পাবে, ধরো ক্লাস রুটিন বা যারা মার্কস পাচ্ছে ভালো তাদের একটা নামের লিস্ট, কত মার্কস পেয়েছে সেগুলো থাকে, সেইখানেই একটা নোটিশে লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা আমি রিকোয়েস্ট করছি একটু আমার বাদ বাকি জন্য কেউ একটু সৌমিকে আর মাসুদাকে একটু গ্রুপের লিংকটা দিয়ে দাও প্লিজ। চলো আজকের মতন তাহলে ক্লাস এখানেই, কালকে আবার দেখা হচ্ছে কটার সময়? 7:30টার সময়। মডার্নই করবো আমরা কালকে, শুধু আর শুধু আইএনএম করবো, ঠিক আছে? শুধু আর শুধু আইএনএম করবো, আর একটু আইএনএম এর মধ্যেই আইএনসি পড়ে, তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টই করবো শুধু, ঠিক আছে? অনলি অ্যান্ড অনলি আইএনএম পড়বো, আর আইএনএম সংক্রান্ত আইএনসি পড়বো, আইএনসি থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। সুদীপ, হ্যাঁ 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 আমি পড়াবো সুদীপ। চলো কেউ একটু সায়নকে আর ওদেরকে, সৌমিকে আর মাসুদাকে একটু গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও। রেজিস্ট্রেশন করেছি আমি, মেলও এসেছে আর নোটিফিকেশন অন করে রেখেছি, শুধু আমার নেক্সট মক টেস্টটা কবে দেবেন একটু, কালকে হয়তো, কালকে যখন মক টেস্ট হবে তার আগে সকালবেলাতেই নোটিফিকেশন দেওয়া হবে। চলো চলো চলো, সবাই ভালো থেকো, আর এখন সামনেই প্রিলিমস, আমি রোজই শুভেচ্ছা জানাই, আবারও জানাই বেস্ট উইশেস। চলো একদম মানে এবারে ক্লাস বন্ধ করে খাতা বই নিয়ে আবার পড়তে বসে যাও। গুড নাইট।